সংখ্যালঘু উন্নয়ন ইস্যু আর তাতে উত্তপ্ত রইল বিধানসভা। সংখ্যালঘুদের ক্রিমিনাল তৈরির অভিযোগ অগ্নিমিত্রা পলে। বিধানসভায় অগ্নিমিত্রা ফিরহাদ তুমুল তর্কাতর্কি। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি বাজেটে। সংখ্যালঘু উন্নয়নের নামে অনুপ্রবেশকারীদের মদতের অভিযোগ। কি চলল আজ জানবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, যারা রাজ্য বিধানসভার দীর্ঘদিনের সদস্য বা রাজ্য বিধানসভার পরিচালন সম্পর্কে দীর্ঘদিন ধরে অবহিত, তারা বলছেন অন্তত সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনা ঘটেনি। তারা বলছেন যে কার্যত নজিরবিহীনভাবেই এই ধরনের ইস্যু নিয়ে তীব্র সংঘাত তৈরি হলো। বাজেটের সংক্রান্ত যে আলোচনা, সেই আলোচনায় বক্তব্য রাখছিলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল, এবং তিনি সেই সময় মন্তব্য করেন যে মন্তব্যের তীব্র বিরোধিতা করতে দেখতে পাওয়া যায় ফিরহাদ হাকিমকে। এবং ফিরহাদ হাকিম তাকে মনে করান যে যারা সংখ্যালঘু যারা রয়েছেন তাদের ভূমিকা যথেষ্ট ছিল দেশের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে। তারা এটাকে তাদের নিজেদের দেশ বলে মনে করেন। এমনকি একাধিক বিশিষ্ট ব্যক্তি রয়েছেন, যে ধরনের শব্দবন্ধ ব্যবহার করা হচ্ছে সেটা তাদের পক্ষেও অপমানজনক। এবং যখন অগ্নিমিত্রা পাল বক্তব্য রাখছিলেন, সে সময় দেখতে পাওয়া যায় যে শাসক দলের একাধিক বিধায়ক তারাও তাদের নিজেদের আসন ছেড়ে তারা উঠে তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন। এবং তাদের বক্তব্য যে যারা বিধায়করা হন তারা সংবিধান রক্ষার শপথ নিয়েই বিধানসভার মধ্যে আইনসভা সদস্য হয়ে আসেন, তাহলে কি করে একজন বিধায়ক এই ধরনের মন্তব্য করতে পারেন। ফলে অগ্নিমিত্রা পালের মন্তব্যকে ঘিরে তীব্র বাদানুবাদ হয়। ফিরহাদ হাকিমও তিনিও পাল্টা কথা বলেন। অগ্নিমিত্রা পালের তরফ থেকে পাল্টা যুক্তি জানানো হয় এবং তিনি বলেন যে তিনি কোথাও অস্বীকার করছেন না যে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে সংখ্যালঘুদের ভূমিকা নেই। ফলে কার্যত নজিরবিহীন ঘটনা এবং ইস্যুর সাক্ষী থাকলো বিধানসভা। বেশ, আমি যে কথাগুলো আজকে বলেছি সেটা আমি উইথড্র করব না। সংখ্যালঘু এবং মাদ্রাসার দপ্তরে আপনারা প্রচুর টাকার বরাদ্দ দিয়েছেন। এটা কি শিক্ষার জন্য দেওয়া হচ্ছে, নাকি অনুপ্রবেশকারীদের একটা আড়াল করে মদত করার বন্দোবস্ত করা হচ্ছে? আপনারা ভোট ব্যাংকের জন্য, নিজস্ব পলিটিক্যাল এজেন্ডার জন্য সংখ্যালঘু ভাই বোনকে মডার্ন এডুকেশন দিচ্ছেন না, তাদের হাতে বন্দুক দিচ্ছেন, তাদেরকে ক্রিমিনাল তৈরি করছেন। এটা তো আমি কোনো ভুল বলিনি। আপনার সাহস থাকে ফিরহাদ হাকিম মহাশয়, আমি সংবাদ মাধ্যমে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, এই 15 বছর পশ্চিমবঙ্গের মাদ্রাসায় কত ডাক্তার, ইঞ্জিনিয়ার বেরিয়েছে তার তালিকা দিন। আর কতজন আপনার সম্প্রদায় থেকে কতজনকে আমরা ক্রিমিনাল বাপ্পি বানিয়েছেন আপনার সরকার, তার একটা তালিকা দিন। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। পুরো একটা সম্প্রদায়কে ক্রিমিনাল ট্যাগ করে দিলেন। ওনাদের ডাবল ইঞ্জিন সরকার যেখানে আছে অত্যাচার করতে পারেন, কিন্তু এটা বাংলার মাটি। এইখানে একটা জাতিকে তুলে এরকম ভাবে কথা আজ পর্যন্ত কেউ বলেনি যিনি উনি বলেছেন। ঠিক যে ওনাদের দল বিজেপি আমাদের ঘৃণা করে আমরা জানি, আমাদের হত্যা করতে চায় আমরা জানি, কিন্তু আমরা ক্রিমিনাল নই। আমরা ভারতের সন্তান, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই, শান্তিতে এই ভারতে থাকতে চাই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। এই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তিনি যে ঘৃণার মনোভাব প্রকাশ করলেন একটা বিশেষ ধর্মের মানুষের প্রতি, এই পবিত্র সদনকেও তিনি অসম্মান করেছেন, অপমান করেছেন এবং গোটা সমাজকে অপমান করেছেন। মুখ্যমন্ত্রী চাইছেন যে সমস্ত মানুষ একভাবে এগোক। একটা দেশের যিনি নেত্রী হবেন তাকে দেখতে হবে সমাজের সব স্তরের মানুষ যাতে এগিয়ে যেতে পারে, একসঙ্গে চলতে পারে, তবে তো রাজ্যের উন্নতি হবে, দেশের উন্নতি হবে। কিন্তু যেহেতু বিজেপি ধর্মান্ধতার পলিটিক্স করতে বিশ্বাস করে বেশি, তাই আজকে এই ধরনের কথা ওদের মুখ থেকে বেরিয়ে যায়। বাংলার মানুষ এদের ক্ষমা করবে না। অগ্নিমিত্রা পাল যে ধরনের কথা বলেছেন তার নিন্দায় স্পিকার। অগ্নিমিত্রার বিরুদ্ধে স্পিকারকে পদক্ষেপের আর্জি, অগ্নিমিত্রার বিরুদ্ধে পদক্ষেপের আর্জি শোভন দেবে। অগ্নিমিত্রার বক্তব্য অন রেকর্ড রাখা হবে, নিয়ম মেনে ব্যবস্থার কথা জানিয়েছেন স্পিকার। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, অগ্নিমিত্রা পাল তিনি বলছেন তিনি যা বলেছেন তা তিনি কোনোভাবেই উইথড্র করবেন না, আর এদিকে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন স্পিকার।
যদিও শেষমেশ রাজ্যের শাসক দলের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খান, মোহাম্মদ আলীর মতো বিধায়ক যারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তারা যে অভিযোগ বিধানসভার অধ্যক্ষের কাছে পাঠিয়েছিলেন সেই প্রস্তাব, নিন্দা প্রস্তাব, তা পাঠ করার অনুমতি দেওয়া হয় এবং শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খান, মোহাম্মদ আলী তারা সেই প্রস্তাব পাঠও করেন এবং তাদের বক্তব্য যে সাংবিধানিক একটা দায়িত্ব বলে বিষয় থাকে এবং সংবিধানের প্রত্যেক নাগরিকের নিজেদের ধর্ম অধিকার রক্ষা করার অধিকার রয়েছে, তাহলে কেন এই ধরনের মন্তব্যকে বিধানসভার মতো সদনের ক্ষেত্রে গ্রহণ করা হবে? এবং বিধানসভার ইতিহাসে একাধিক রয়েছে এই বিধানসভার সদনের মধ্যে ঘটনা, তাহলে কেন এরকম আচরণকে মেনে নেওয়া হবে? যদিও বিধানসভার অধ্যক্ষ মনে করিয়ে দেন যে তারা যে প্রস্তাব এনেছেন সেই প্রস্তাবে তিনি নিন্দা করছেন এবং যাতে এই ধরনের কোনো আচরণ কোনো সদস্য না করেন, বক্তব্য রাখার সময় তারা যেন সজাগ এবং সতর্ক থাকেন, সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দেন বিধানসভার অধ্যক্ষ। বেশ, এটা সত্যি কথা, অত্যন্ত একটা যে মন্তব্য যেটা করেছেন না করাই উচিত। বিধানসভা এই ধরনের মন্তব্য করা অত্যন্ত, আমি বলবো যে দৃষ্টিকটু, এবং তিনি করেছেন। তাকে আমি বলেছিলাম যে আপনি এটা প্রত্যাহার করুন, সবাই বলছিল প্রত্যাহার করার জন্য, কিন্তু তিনি সেটা প্রত্যাহার করেননি। বাধ্য হয়ে আমাদের শোভনদেব চট্টোপাধ্যায় একটা অভিযোগ আমার কাছে দিয়েছেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা বিকেলবেলা আলোচনা করেছি। সে আলোচনা করার পরে আমার সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা আমি হাউসে জানিয়ে দিয়েছি যে সবাইকে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছি এবং এই ধরনের মন্তব্য যিনি করেছেন সেই মন্তব্য করা উচিত না বলেও আমি বলেছি যে নিন্দাসূচক একটা প্রস্তাবনা এনে বলেছেন সবাইকে নিন্দা করা হয়েছে এই ধরনের প্রস্তাব শব্দ ব্যবহার করার জন্য। আর এবার বিধানসভায় শুভেন্দু আর উদয়ন তুমুল বিতণ্ডা। বাজেট আলোচনায় ব্যক্তিগত আক্রমণের অভিযোগে তুমুল তর্কাতর্কি। শুভেন্দু উদয়নের তুমুল কথা কাটাকাটি হয় আইনসভায়। কথা বলবো, পারাদীপ রয়েছেন সঙ্গে। পারাদীপ, যে কোনো বিষয় নিয়ে আলোচনা থেকে তর্কাতর্কি, বাকযুদ্ধ হতে পারে, কিন্তু যে লেভেলের বিতণ্ডা, যেখানে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে, তাও আবার বাবা তোলায় বিতণ্ডা, এটা অনভিপ্রেত। একদমই তাই, নজিরবিহীন ঘটনা বললেও বিধানসভার অধিবেশন কক্ষে এটা কম বলা হয়। তুমি জানো যে ভোট অফ অ্যাকাউন্টসের ওপর আলোচনার দিন ছিল আজ, এবং সেখানেই বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী যখন বলছিলেন তখন তিনি উন্নয়ন প্রসঙ্গে উড়িষ্যা, প্রতিবেশী রাজ্য উড়িষ্যার প্রসঙ্গ টানেন, এবং উড়িষ্যার প্রসঙ্গ যখন টানেন ঠিক সেই সময় শাসক পক্ষের বেঞ্চ থেকে উদয়ন গুহ তিনি বলেন যে আপনি উড়িষ্যার উন্নয়নের কথা বলছেন, উড়িষ্যায় যে বাঙালি মার খাচ্ছে, বাঙালিদের মারছে, সে প্রসঙ্গ টানছেন না। এই প্রসঙ্গ, এই কথা যখন উদয়ন গুহ বলেন তখনই শুভেন্দু অধিকারী তিনি বলেন আপনি তো আপনার বাবাকে চোর বলেছিলেন। এই শুভেন্দু অধিকারী যখন উদয়ন গুহকে উদ্দেশ্য করে এই কথা বলেন তখনই শুরু হয়ে যায় দুই পক্ষে হই। তখনকার মতো স্পিকার তিনি দুই পক্ষকেই হস্তক্ষেপ করে থামিয়ে দিল। পরবর্তীকালে স্পিকারের অনুমতি নিয়ে উদয়ন গুহ বলতে ওঠেন এবং তিনি বলেন আমি আমার বাবাকে চোর বলেছি, এটা কোথায়? সেটা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি সেটা যদি দেখিয়ে দিতে পারেন তাহলে আর প্রশ্ন করবো না। কিন্তু একই সঙ্গে তিনি বলেন যে আমি আমার বাবাকে নিয়ে গর্বিত, এবং শুভেন্দু অধিকারী তিনি তো শিশির অধিকারীর পুত্র, কিন্তু তবু তিনি নিজেকে মোদির বাচ্চা বলেন। এই যখনই তিনি মোদির বাচ্চা এই শব্দটি ইউজ করেন, মোদির বেটা এই শব্দটি ইউজ করেন, তখনই কিন্তু শুভেন্দু অধিকারী সহ বিজেপির পরিষদীয় দলের বিধায়করা তখন তারা নিজেদের চেয়ারের আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েন এবং প্রতিবাদ করতে থাকেন, হই চলতে থাকে। যদিও খানিকক্ষণ এই প্রতিরোধ চলার পরে স্পিকার দুপক্ষকে থামিয়ে দেন এবং স্পিকার জানান যে এই বিষয়টি টোটাল আজকের যে নথিভুক্তিকরণ, সেই নথিভুক্তিকরণ থেকে পুরো বিষয়টি বাদ দেওয়া হচ্ছে বা এক্সপাঞ্জ করা হচ্ছে। তবে আবারও বলছি রুমেলা, পুরো বিষয়টা কিন্তু আজকে বিধানসভার অধিবেশন কক্ষে অত্যন্ত নজিরবিহীন ঘটনার সাক্ষী হিসেবে বলার অপেক্ষা রাখেন একেবারেই পারে। বাবাকে চোর বলেছি, এটা যদি প্রমাণ করতে পারে সদস্য পদ এখনো তো কয়েকদিন আছি, সেটার থেকেও পদত্যাগ করবো। রাজনৈতিক ভাবে সমালোচনা বামফ্রন্টের করেছি, সেই সময় বাবার কথা এসছে, বাবার কথাও বলেছি। তার মানে বাবাকে চোর বলে না, গর্ব করে বলি যে আমি কমল গুরুর ছেলে। তিনিও তো শিশির অধিকারীর ছেলে, তাকে পুরোপুরি অস্বীকার করে কেমন করে বলেন যে তিনি মোদির বেটা, চিৎকার করে বলছেন। আমি তো কোনোদিনও বলিনি যে আমি অমুকের ছেলে, তবে যে কার ছেলে, শিশির অধিকারীর ছেলে না মোদির ছেলে, সেটাই আমি হাউসে বলেছি। উত্তরবঙ্গে গেলেই বলে যে আবার হারাবে, কিন্তু দল যদি আমাকে টিকিট দেয় দিনাটায়, তাহলে আমি ওকে আহ্বান জানিয়েছি যে তুমি এসে ক্ষমতা থাকলে দিনাটায় দাঁড়িয়ে আমাকে হারিয়ে দেখাও যে তোমার কত বড় ক্ষমতা।
বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির, কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষের প্রতিবাদে এই ওয়াকআউট করে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীকে অপমানের অভিযোগ, চন্দ্রিমার বিরুদ্ধে অপমানের অভিযোগ শুভেন্দুর, প্রতিবাদে বিজেপি বিধায়কদের ওয়াকআউট বিক্ষোভ। এই ধরনের আলোচনা খুবই নিকৃষ্ট ধরনের আলোচনা। ব্যক্তিগত আক্রমণ না করে যা বক্তব্য রাখা হয়েছে তার কথা বলা উচিত। এগুলো তো অপ্রাসঙ্গিক। আমি ইংরেজি জানি কি জানি না, আমার ইংরেজির অ্যাকসেন্ট কি, এইটা খুবই অপ্রীতিকর। কবিতা আছে না, রাম গরুরের ছানা হাসতে তাদের মানা। ব্যঙ্গর তো কোনো আপত্তি, লোকে হাসুক না। তুমি একটা ব্যঙ্গ করলে আমি আরেকটা ব্যঙ্গ করব। এখানে ব্যঙ্গ নয়, এখানে প্রায় সে গালাগালির পর্যায়ে। অশোক লাহিড়ীকে অপমান করেছেন অসভ্যভাবে, বর্বরের মতো। এই চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি কম্পার্টমেন্টাল এমএলএ, তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিল, আমার দয়া জিতে এসেছিল। ডক্টর অশোক লাহিড়ী ইজ আওয়ার অ্যাসেট। ডক্টর অশোক লাহিড়ী আর্টিকেলে এদের সব খুলে দেয়। এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে, ডক্টর অশোক লাহিড়ী এটা এক্সপোজ করে, তাই এদের অসুবিধা। পড়ে শুনিয়ে দিলাম যে হাম্পটি ডাম্পটি কি, তা হাম্পটি ডাম্পটি কেন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটকে, সেন্ট্রাল বাজেট, সেটা বললাম। তো শুনতে শুনতে কিসের কি হলো জানি না, সবাই মিলে বেরিয়ে গেলেন যে আমরা নাকি কিছুই করি না। তো কিছুই না করলে আমরা বারবার আসি কেন? মানুষের পাশে থাকার অঙ্গীকার, সেই অঙ্গীকারটাকে বাস্তবায়ন করেন বলে তাই মা মাটি মানুষের সরকার বারবার আসে, আবার আসবে, ওদেরটা নেবে যায়। মৃত স্ত্রী ছেলেকে মর্গে রেখে শুনানিতে মালদার ইয়াসিন আনসারির স্ত্রী এবং ছেলের মৃত্যু। পথ দুর্ঘটনায় মৃত্যু গাজলের বাসিন্দা স্ত্রী ছেলে ইয়াসিন আনসারি ও তার স্ত্রীকে শুনানিতে তলব। শুনানি কেন্দ্রে আসার সময় দুর্ঘটনায় স্ত্রী ছেলের মৃত্যু, আর তারপর তাদের দেহ মর্গে রেখেই এসআইআর এর হিয়ারিংয়ে। ভাবতে পারছেন কি অমানবিক একটা পরিস্থিতি? জানবো, সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, কোন রকম কনসিডারেশনের জায়গা ছিল না? এভাবে স্ত্রী ছেলেকে মর্গে রেখে আসতে হলো ইয়াসিন আনসারিকে। একদমই। দেখো, এসআইআর এর শুনানি পর্বে আমরা প্রচুর মানুষের দুর্ভোগের ছবি, সমস্যার ছবি তুলে ধরেছি বা দেখেওছি সচক্ষে, কিন্তু যে পরিণতি, একদমই মর্মান্তিক পরিণতি, যে পরিণতির শিকার ইয়াসিন আনসারি, যিনি মালদহের সুজাপুরের ৯ মৌজা হাই মাদ্রাসার শিক্ষক। যেটা জানা যাচ্ছে, তিনি এবং তার স্ত্রী হালিমা খাতুন, তাদেরকে হিয়ারিং এর জন্য ডাকা হয়। আজকে সেই হিয়ারিং এর দিন ছিল। তিনি গাজলের খড়দইল গ্রামের বাসিন্দা, কিন্তু চাকরি সূত্রে সুজাপুরে থাকতেন। যেহেতু আজকে হিয়ারিং, তাই তিনি বাস ধরবেন বলে টোটোতে করে বেরান স্ত্রীকে নিয়ে। আর এরপরেই টোটো দুর্ঘটনার কবলে পড়ে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় স্ত্রীর, এবং চিকিৎসাধীন অবস্থায় মালদা মেডিকেল কলেজে মৃত্যু হয় ৯ মাসের সন্তানের। এরপর শুনানি, মানে বড় বালাই, বাধ্য হয়ে শুনানিতে গেলেন, যখন তার স্ত্রী এবং শিশু তাদের দেহ মালদা মেডিকেল কলেজে মর্গে পড়ে আত্মীয়রা দেহ আগলাচ্ছেন, ময়নাতদন্ত হবে। আর তিনি শোকে পাথর হয়ে দাঁড়িয়েছেন লাইনে, কারণ হিয়ারিং রয়েছে, যদি হাজিরা না দেন তাতে করে সমস্যা হতে পারে। যেটা জানা যাচ্ছে, নামের বানানগত কিছু সমস্যার জন্য তাকে হিয়ারিং এ ডাকা হয়। শেষ পর্যন্ত আজকে শেষকৃত্য হয়েছে হিয়ারিং থেকে তিনি ফিরে যাওয়ার পর। আর গোটা গ্রামে কিন্তু শোকের ছায়া, গ্রামবাসীরা সরব, প্রতিবেশীরা সরব। আর তিনি বলছেন, হয়তো হিয়ারিংটা ডাক না পেলে প্রাণ বাঁচলেও বাঁচতে পারত। আর তাতেই তার আক্ষেপ, প্রিয় দুইজনকে একই সঙ্গে হারাতে হলো এই পরিস্থিতিতে। বেশ, আজকে হিয়ারিং এ উপস্থিত হওয়ার জন্য কালকে বের হয়েছিল টোটো থেকে। রাস্তার মধ্যে টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার অন দ্য স্পট ডেথ হয়ে যায়, এবং ওর কোলে একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা। তার কিছুটা শ্বাস চলছিল, কিন্তু ওকে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে নিয়ে আসার কিছুক্ষণের পরেই ও মারা যায়, মানে মা ছেলে দুজনেই মারা যায়। হিয়ারিং এর জন্য আসছিলেন? হ্যাঁ, হিয়ারিং এর জন্য আসছিলেন। টোটো নিয়ন্ত্রণ হারিয়েছিল ফার্স্টে, তারপরে ওটা লরিতে হালকা টাচ হয়, তারপরে পাল্টে খেয়ে যায়। কি ভাবছেন, এই আজকে হিয়ারিংটা যদি না থাকতো, না আসতাম না, তাহলে এই দুর্ঘটনা হতো না। এর জন্য কাকে দায়ী মনে করছেন আপনি? যিনারা করছেন এই কাজটা, তাদের দায়।